প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে আছি ফিরোজ চৌধুরী। আমাদের আজকের আলোচনাটা মূলত হবে যে হাম নিয়ে শিশু মৃত্যু। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে প্রায় ৫০০ শিশুর মৃত্যু হয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। তো এই যে প্রতিদিনই আমরা শিশু মৃত্যুর ঘটনা দেখছি, শিশুদের হাহাকার দেখছি, অভিভাবকদের দুশ্চিন্তা, উৎকণ্ঠা দেখছি। তো এই অব্যবস্থাপনাটা কি মূল দায়ী? নাকি নেপথ্যে কোনো কারণ আছে? এ থেকে উত্তরণের পথ বাকি। এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সম্মানিত আলোচক হিসেবে আবু জামিল ফয়সাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ফয়সাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরো আমাদের সঙ্গে রয়েছেন পার্থ শঙ্কর সাহা, সহকারী বার্তা সম্পাদক, প্রথম আলো। পার্থ, আপনাকেও স্বাগত জানাই। শুরুতে আমরা পার্থ শঙ্করের কাছেই যেতে চাই। এই হাম পরিস্থিতি যদি এক কথাই বলি, এর সর্বশেষ আপনি আপডেটগুলো যদি ১-২ মিনিটে বলতেন। ফিরোজ ভাই, আপনারা জানেন এখন বাংলাদেশে বলা যায় যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য উদ্বেগজনক একটা অবস্থায় হচ্ছে হাম নিয়ে, তাই নাকি? জনস্বাস্থ্যের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়টা, এবং এটা আমরা আসলে জানুয়ারি মাস থেকেই কোনো না কোনো ভাবে মানে এই সংক্রমণটা শুরু হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে আমরা দেখলাম যে পরিস্থিতি খুবই নাজুক হয়ে গেল, এবং এখন যে অবস্থায় আছে এবং পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে 5 এপ্রিল থেকে শুরু হচ্ছে খুবই বেশি সংক্রমণ যেসব জায়গায় হয়েছিল সেখানে টিকাদান। তারপর থেকে 20 এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু আমাদের মানে প্রতিদিন পত্রিকা খুললে, এবং আমরা প্রতিনিয়ত অনলাইনেও যে কাজটা করছি, যে প্রতিদিনই হচ্ছে শুরুতে আপনি বললেন যে মানুষের হাহাকার, তাদের কষ্ট, এক সন্তান এক হাসপাতালে, আরেক সন্তান আরেক হাসপাতালে, দুটো যমজ শিশু, একজন মারা গেছে আর একজন কাতরাচ্ছে। এই যে মানে দুঃসহ অবস্থা, সেটা এখন রয়ে গেছে এবং প্রতিনিয়ত এইগুলো বাড়ছে। এবং সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যে আপনার 5 এপ্রিল থেকে কিন্তু টিকাদান শুরু হয়েছে, এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি। এবং সর্বশেষ যে সপ্তাহ, 19তম সপ্তাহ স্বাস্থ্যের সপ্তাহ তারা গণনা করেন, সেই 19তম সপ্তাহে 3 থেকে 9 মে সেখানে কিন্তু সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটছে, এবং প্রতিটা দিন 6 জন, 7 জন, 8 জন, 10 জন করে শিশু মারা যাচ্ছে, এবং সবচেয়ে বেশি মারা যাচ্ছে শিশু। তো এটা এখন কি বলবো, এটা আসলে কোন পর্যায়ে পৌঁছবে এটা আমরা আসলে জানি না। এটা আরো আমরা সেই কথাটাই ফয়সাল ভাই থেকে শুনি। আবু জামিল ফয়সাল, আপনি কি বলবেন যে আসলে এই অবস্থাটা কোন দিকে যাচ্ছে আপনার দৃষ্টিতে কি? ধন্যবাদ ফিরোজ ভাই। কোন দিকে যাচ্ছে এটা বললে পরে সবচেয়ে প্রথম বলতে হবে যে আমরা এটাকে ঠিক মতে পরিকল্পনা করতেই পারছি না যে এটার শেষ কোথায়। কেন করতে পারছি না? যে আগের থেকে আমরা খুবই অবহেলা এবং অনীহার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম। টিকা একদমই ছিল না, এটা কিন্তু ঠিক না। মানে আমরা শুনতে পাই যে আগে একদমই 2025-এ একদমই টিকা ছিল না, টিকা আনা হয় নাই, কিন্তু টিকা ছিল। পরে এই সরকার এসে টিকা আনলো এবং টিকাটার উপরেই সবার দৃষ্টি দিল। সরকারও টিকা দিতে হবে আমাদেরকে। প্রথমে যেখানে আউটব্রেকটা প্রথম হয়েছিল সেসব উপজেলাতে দিল, তারপরে সারা দেশে শুরু করলো। টিকা তো একটা ভালো সমাধান, ভালো সমাধান আছে, কিন্তু টিকার প্রতি সবার নজর রাখা, যে টিকা আসছে, টিকা দিচ্ছি আমরা, এই কতগুলা উপজেলায় দিচ্ছি, এখন সারা দেশে দিচ্ছি, 1,80,00,000 বাচ্চাকে দিতে হবে, আমরা সব ওইদিকেই। কিন্তু এটার পিছনের যে যত পরিকল্পনা দরকার, এবং পার্টিকুলারলি ইপিআইতে তো আগেও আমরা যখন কাজ করতাম, চাকরি করতাম, তখন দেখতাম যে মাইক্রো প্ল্যানিং হয়, যে জায়গায় টিকাটা কালকে দেওয়া হবে বা 1 সপ্তাহ পরে দেওয়া হবে, সেই জায়গাতে ওই যে হেলথ অ্যাসিস্ট্যান্ট সে করে কি ওইখানকার বাচ্চাদের সব খবর জানে, কোন বাসায় কোন বাড়িতে বাচ্চা আছে, এবং তাদেরকে আনার ব্যবস্থা করে। ওইখানে একটা মানে সচেতনতামূলক মাইকিং হয়, এবং তারপরে যেদিন টিকা দিবে সেদিন হেলথ অ্যাসিস্ট্যান্ট দেখে যে সব বাচ্চাগুলো আসছে কিনা, কোনো বাচ্চা রয়ে গেল কিনা, তাকে আবার খোঁজ দেয়, খবর দেয়, তা আসে। এই মাইক্রো প্ল্যানিংটা আমার বিশ্বাস যে এটা খালি টিকা দিচ্ছে, কিন্তু মাইক্রো প্ল্যানিংটা হয় নাই।
কিন্তু যার ফয়সাল ফলে ভাই, এটা তো আমাদের ইপিআই এর যে একটা মোটামুটি তো সিস্টেমই ছিল টিকাদানের, তাহলে তো নতুন করে প্ল্যানিং কি দরকার আছে কিনা? না, প্ল্যানিংটা দরকার ওই জন্যই যে স্থানীয়ভাবে টিকাটা তো উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে আসলো, কিন্তু স্থানীয়ভাবে যে কজনকে টিকা দেওয়া হবে সেটার পরিকল্পনা করা, প্লাস মা বাবাদেরকে সচেতন করা যে তারা যেন নিয়ে আসে। আমার দেখেন চরে বাড়ি, আমি দেখি নাই যে এরকম কোনো মানে সচেতনতামূলক এবং যেদিন টিকা দিতে আসলো সেই দিনের কোনো একটা আগের থেকে মাইকিং করে। আমার মনে হয় যে আমরা টিকাটা দেওয়ার যে ভিতরের যে পরিকল্পনা, ভিতরের যে সব জিনিস করতে হবে, স্টেপস গুলা, এইগুলা মিস করে যাচ্ছি। যে ফয়সাল ভাই, তাহলে আপনার কথার যেটা বোঝা যাচ্ছে যে টিকার ব্যাপারে সচেতনতা তৈরি হচ্ছে না, সব শিশু টিকা পাচ্ছে না, আপনি কি তাই বলতে আমি চাচ্ছেন? মনে করি সব টিকা পাচ্ছে কিন্তু কিন্তু তো আমরা পত্রপত্রিকাও দেখছি যে বহুল অংশ শিশু টিকা পাচ্ছে, তাহলে ঘাটতিটা কোথায় থাকছে? হ্যাঁ, আমি ফয়সাল ভাইয়ের সঙ্গে একটু যুক্ত করি যে টিকাদানকেই একমাত্র দাওয়াই মনে করা, অমোঘ মনে করা, এটা কিন্তু মোটেও কার্যকর কোনো কথা না। কারণ টিকার একটা হচ্ছে আপনাকে প্রিভেন্ট করবে, আপনাকে ওই রোগটা থেকে আপনাকে সুরক্ষা দেবে, কিন্তু রোগটা যখন হয়ে যায় তখন কিন্তু চিকিৎসার ম্যানেজমেন্টের ব্যাপারটা আছে। ফয়সাল ভাই, তাই তো? আমরা এখন চিকিৎসার ম্যানেজমেন্টের আসলে ঘাটতিটা পাচ্ছে, তাই তো? সেই জানুয়ারি মাসে শুরু হলো, তারপর থেকে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। আমরা কি সেই প্রস্তুতি নিয়েছিলাম? আমরা কি আমাদের হাসপাতালগুলোকে প্রস্তুত করেছিলাম? ফয়সাল ভাইয়ের মতো জনস্বাস্থ্যবিদেরা একদম যখন মার্চ মাসে এরকম প্রবল মানে ভাবে ছড়িয়ে গেছে, তখনই কিন্তু তারা বলছিলেন যে এটাকে একটা জনস্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করা হোক। কিন্তু সরকার সেদিকে কিন্তু দৃষ্টিপাত করেনি। এই জিনিসগুলো করলে কি হয় যে তখন কিন্তু আন্তর্জাতিক মহলেও একটা সাড়া পড়ে যায় এবং সেখান থেকে কিন্তু আমরা সাহায্য সহযোগিতা পেতে পারি এবং মাঠ পর্যায় থেকে একদম কেন্দ্র পর্যন্ত এক ধরনের ব্যবস্থাপনা তৈরি হয় এবং ডেডিকেটেড কিছু মানুষজন রাখা হয় এইসব কাজে। কিন্তু এর কোনো কিছুই কিন্তু করা হয়নি। এখন পরিস্থিতি যখন খুব মানে মানে ভয়ানক পরিস্থিতি নিয়েছে, মানে আহাম পরিস্থিতি, ঠিক তখন কিন্তু আমরা নানা রকম ব্লেম গেম এখানে দেখছি, মানে একে অপরকে দোষারোপ করা ইত্যাদি নানা রকম। কিন্তু মূল বিষয়টা তো মানুষগুলোকে বাঁচাতে হবে, শিশুগুলোকে বাঁচাতে হবে, সবাইকে বাঁচাতে হবে, কিন্তু সেই জায়গাটা নাই। এবং চিকিৎসার ক্ষেত্রে আমার মনে হয় যে সেই জায়গাটাতে আমরা যে চেষ্টাটা অন্ততপক্ষে কিছুটা হলেও আমরা মনে হয় যে আপনি দেখেন আমরা কোভিড এর সময় কিন্তু করেছিলাম। কোভিড এর সময় আমাদের অনেক ঘাটতি ছিল, তারপরেও কিন্তু একটা সিস্টেম দাঁড় করানো গিয়েছিল। কিন্তু এখন আমরা দেখছি যে সেই ব্যবস্থাপনাগুলো নেই। এমনকি সেই সময় আমাদের হাসপাতালের যে সংরক্ষণগুলো করা হয়েছিল, কিছু কিছু নতুন সরঞ্জাম যুক্ত হয়েছিল, সেই সরঞ্জামগুলোও কিন্তু অনেক জায়গায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সেই কাজগুলোও কিন্তু করা হচ্ছে না। জি, ফয়সাল ভাই, পার্থ যেটা বলছিলেন যে চিকিৎসার ক্ষেত্রে ঘাটতিটা একটা বড়, আপনি কিভাবে দেখছেন চিকিৎসার ক্ষেত্রে? অবশ্যই, অবশ্যই। আমরা আজকে ঢাকার যত হাসপাতালগুলোতে হামের রোগী আসছে, সব মানে ম্যাক্সিমাম কিন্তু বাইরের থেকে আসছে, বাইরের উপজেলা থেকে আসছে, জেলা শহর থেকে আসছে। তো ওইখান থেকে আসবে কেন? হাম তো এমন কোনো ইয়ে না, এটা স্ট্রোক না বা কার্ডিয়াক কোনো অ্যারেস্ট না বা ব্রেনের কোনো ব্যাপার না, এটা তো সিম্পলি মানে বাচ্চাটার যাতে করে শ্বাসকষ্ট না হয়, ডায়রিয়া বমি হলে পরে পানি শূন্যতা যেন না হয়, ওইটাকে দেখতে হবে। এই চিকিৎসা কিন্তু আমাদেরকে ওই উপজেলাতেই করা উচিত ছিল। সেটার জন্য প্রশিক্ষণ দরকার ছিল, নার্সদের, ডাক্তারদের প্রশিক্ষণ দরকার ছিল, কিন্তু ওইরকম কোনো প্রশিক্ষণ হয়নি। এবং ওই নাইটেক বলছিল যে কিছু ডেডিকেটেড লোককে এটা সুপারভিশন করতে দেওয়া উচিত, যাতে করে যদি কোথাও গিয়ে দেখে যে তার নতুন ডাক্তার, তার প্রশিক্ষণ হয়নি, তাকে ওই ম্যানুয়ালটা দিয়ে বলবে যে তুমি এটা পড়ো, এটা এইভাবে করতে হয়। মানে বাচ্চার যদি শ্বাসকষ্ট শুরু হয় তখনই বলে যে আমার এনআইসিইউ লাগবে, মানে নিওনেটাল আইসিইউ লাগবে, আর নিওনেটাল আইসিইউ নাই। এইটা শুনেই মানে বাবা মা তারা খুবই উৎকণ্ঠিত হয়ে যায়, তখন এই উপজেলা থেকে নিয়ে শহরে আসে, শহর থেকে ঢাকা মেডিকেল কলেজে আসে বা ঢাকাতে বড় বড় হাসপাতালে। কিন্তু ফয়সাল ভাই, আসলে অভিভাবকদের করণীয় কি? যদি তার বাচ্চাটার অসুস্থ হয়, হামের উপসর্গ দেখা যায়, সে করবেটা কি? তাহলে করবে তো করার যায় সব আগের থেকেই সচেতনতা বাড়াতে হবে যে তুমি হয় কি আমাদের দেশে স্বাস্থ্য সেবা গ্রহণের একটা শেষ মুহূর্তে গিয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করে,
মানে স্বাস্থ্য সেবা, মানে একটু জ্বর হইলো, বাচ্চাটা মনে হচ্ছে যে হাম উঠতে পারে, সেই সময় মনে করে কি ওই আশেপাশে ফার্মেসি বা আশেপাশে টোটকা চিকিৎসা নিয়ে সে 5-6 দিন, যখন নাকি বাচ্চাটার শরীর খারাপ হইলো তখন দৌড় দেয় ইয়েতে। তো এই যে 4-5 দিন যেন ওয়েট না করে, এটার জন্য সরকার বা আমাদের সবাই মিলে সচেতনতা তৈরি করা উচিত ছিল। লক্ষণগুলো কি হইলে আপনি ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হবেন, এই কাজকর্ম একদমই নাই। এখন কি করা দরকার তাহলে? এখন কি করা না দরকার? নিশ্চয়ই, এখন তো হ্যাঁ, খুবই খারাপ অবশ্যই, পরিস্থিতি। অবশ্যই এখন কি অবশ্যই করা দরকার? আমাদেরকে এই সব জিনিসগুলোর প্রতি নজর দিয়ে সচেতনতার কথা বলতেই হবে। দেখেন আমাদের এখনকার অবস্থা যে হাসপাতালগুলোতে গেলে পরে দেখা যায়, আমিও দেখছি যে যে বাচ্চাটা অসুস্থ হলো তার সঙ্গে আরো 2টা সুস্থ বাচ্চাকে নিয়ে চলে আসছে, হ্যাঁ, যেহেতু এটি ছোঁয়াচে। এবং এই হাসপাতাল থেকে বাকি 2টা সুস্থ বাচ্চা ওইখান থেকে সংক্রমিত হইলো। কই এটা সচেতনতার কথা বলা উচিত ছিল না যে আপনারা সুস্থ বাচ্চাগুলোকে একটু আলাদা রাখবেন বা অসুস্থ বাচ্চাটাকে একটু আইসোলেশনে রাখবেন? কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা হয়। এবং তার উপরে আমি মনে করি সরকার খালি নিজেই করতে চাইলো, কই প্রাইভেট সেক্টরকে ইনভলভ করলো না তো। আপনার বাসার পাশেই উপজেলাতে তার নিজের বাড়ির পাশেই হয়তো 2টা জেনারেল প্র্যাকটিশনার আছে, ডাক্তার। তাদেরকে যদি ওই জ্বর হইলে ওদেরকে যদি দেখাইতো, তাহলে ওই ডাক্তারগুলো বলতে পারতো যে হ্যাঁ আপনি এইভাবে করেন, আপনি হুড়োহুড়ি করবেন না, বাচ্চাটা যাতে করে খাইতে পারে খাওয়ার ব্যবস্থা করেন, না হলে স্যালাইন দিতে হবে স্যালাইনের ব্যবস্থা করেন। কিন্তু ওই প্রাইভেট প্র্যাকটিশনার গুলোকে, মানে প্রাইভেট সেক্টরকে কোনো মতেই সম্পৃক্ত করা হলো না। জি ফাইসাল ভাই, এই যে প্রাইভেট সেক্টরের কথা আপনি বলছেন, এখন বাংলাদেশ তো একরকম দেশ না। এখানে ঢাকারটা একরকম, আপনি যদি যান হাওর অঞ্চলে একরকম, ঢাকার মধ্যে আবার বস্তিবাসীর একরকম, আবার যেহেতু রোগটা ছোঁয়াচে হাম, তো এই যে বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা দরকার, সেটার কোনো ঘাটতি লক্ষ্য করছেন কিনা, বা পরিকল্পনার ঘাটতি লক্ষ্য? অবশ্যই পরিকল্পনার ঘাটতি তো 1 নম্বর। মানে আমরা গোটা জিনিসটাকে কোন রকম পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনার আওতায় আনি নাই। আমরা যেখানে ফায়ার ফাইটিং অ্যাপ্রোচ বলে, যেখানে আগুন ধরছে সেখানে গিয়ে আগুন নিবানোর চেষ্টা করা হয়েছে, মানে টিকা পাঠায় দিয়ে ওইখানে ব্যবস্থা করা হয়েছে। এই ফায়ার ফাইটিং অ্যাপ্রোচে যাওয়া মানে সারা দেশের কথা চিন্তা করতে হবে, ওই হাওড়ের কথা চিন্তা করতে হবে, চরের কথা। আমি তো বললাম আমার চরের টিকা দিছে, কিন্তু টিকা কবে দিল কেউ শুনলই না, জানলই না, কত বাচ্চা যে বাদ পড়ে গেছে। জি ধন্যবাদ পার্থশঙ্কর, আপনি তো একেবারে মাঠ পর্যায়ের তথ্য নিয়ে কাজ করেন, মাঠ পর্যায়েও কাজ করেন। এখন হচ্ছে যে আমরা যারা একেবারে সাধারণ মানুষের দৃষ্টি থেকে যদি বলি যে রোগটা ছোঁয়াছে, তো ধরা যাক যে আমরা 99% ঠিক করলাম, 1% ঠিক না, সেখান থেকে তো আবার ছড়াতে পারে। তাহলে তো সামগ্রিকভাবে কোনো ডেটা ব্যাংক দরকার, এটা রেফারেল সিস্টেম দরকার। তো এই জায়গায় আপনি কি ঘাটতি দেখছেন, যে সরকারের এখন অগ্রাধিকার কি হওয়া উচিত? ফিরোজ ভাই, এখন কিন্তু মিজেলসটা শুধু বাংলাদেশের একমাত্র মানে উদ্বেগের বিষয় না, বিশ্বের অন্তত 18-19টা দেশে এই মুহূর্তে কিন্তু আছে। এমনকি সাউথ এশিয়ার বেশ কিছু দেশে আছে, ভারতে অনেক ছড়িয়েছে, লাওসে ছড়িয়েছে, মানে আমি আশপাশে পাকিস্তানে ছড়িয়েছে, পাকিস্তানের মৃত্যু আছে। কিন্তু বাংলাদেশের মতো এত নাজুক অবস্থা কোনো দেশের নাই। আমি আপনাকে মানে আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য দিয়ে বলছি আর কি। কিন্তু মানে এই মৃত্যুটা তো অবশ্যই নাই, ঠিক আছে, এত এই ভয়ানক রকমের মৃত্যু নাই। আর যে রোগটাকে আমরা মোটামুটি ভাবে একটা নির্মূলের পর্যায়ে নিয়ে চলে এসেছিলাম গত 5-6 বছরে, যদি বাংলাদেশে আপনি হামের সংক্রমণ দেখেন, সেটা 2025 সালে ছিল হচ্ছে 134 জনের মতো। প্রতিটা বছরে কিন্তু ভীষণভাবে কমে আসছিল। সর্বশেষ হচ্ছে আপনার 2016 সালে একটা বড় সংক্রমণ হয়েছিল, তারপর থেকে কিন্তু ওইভাবে আর হয়নি। এরপরে ধীরে ধীরে কমে আসছিল, এবং মৃত্যু তো আমরা ভুলে গেছিলাম। আপনি ফয়সাল ভাই যদি ইয়ে করতে পারেন যে 2016 বা 17 সালে আমাদের একটা বেল্টে সীতাকুণ্ডে 10টা বাচ্চা তখন মারা গিয়েছিল, এই একটা অঞ্চলে। তাছাড়া কিন্তু হামের মৃত্যুর কথা আমরা খুব বেশি জানি না। তাহলে এখন এই অবস্থাটা হলো কেন? আমি আপনার জায়গায় আসছি। কারণ হচ্ছে যে আমরা আসলে ক্ষেত্রটা প্রস্তুত করে ফেলেছিলাম। আপনি দেখেন যে হামের জন্য চিকিৎসক আছেন, তারা কিন্তু খুব প্রাথমিকভাবে ভিটামিন এ খাওয়ান, যখন খুব লক্ষাধিক পাওয়ারে তখন কিন্তু খাওয়াতে হয়, তাই না? দ্রুত 2 দিনের ব্যবধানে অনেকগুলো মানে একাধিক খাওয়াতে হয় আর কি। সেই ভিটামিন এর ক্যাম্পেইনটা কিন্তু করা হয়নি, যেটা কিন্তু করার পরিকল্পনা ছিল।
গত বছর সেটাও করা হয়নি। তার মানে ভিটামিন এটা তাকে সবল রাখতো, তাকে ওই রোগটা থেকে ইয়েতে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করতে পারতো। সেটা না করে আমি ছেলেটাকে মানে শিশুটাকে একদম একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রেখেছিলাম। এবং গত বছর আপনি দেখেন যে ২-১টা মিডিয়া, আমি খুব বেশি বলবো না, তারা কিন্তু গত বছর সেপ্টেম্বর মাসে অন্তত ৩০ থেকে ৩২টা জেলায় টিকার কিন্তু সংকট দেখা গিয়েছিল। এই নিয়ে লোকেরা কিন্তু সেদিকে কেউ আসলে দৃষ্টি দেয়নি। এখন এই অবস্থায় আপনি যেটা বলছেন যে মাঠ পর্যায়ের যে পরিস্থিতি আর কি, হ্যাঁ, আপনি দেখেন আমরা অতীতের যেসব বড় বড় সংক্রমণ ডেঙ্গু থেকে শুরু করে কত প্রচার দেখতাম, তাই না? এবার সে ধরনের প্রচার কি আপনি কখনো দেখেছেন? আমি কয়েকটা আন্তর্জাতিক সংস্থা আমি দেখছি যে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে অন্তত পক্ষে তারা কার্ড তৈরি করেছে। ওটা কয়জন মানুষের হাতে যায় আপনি বলেন? কিন্তু এই যে সর্বব্যাপী যে প্রচার, একদম মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ করে সেখানে প্রচার, সেই জায়গাটা তো এখন ভীষণভাবে মিসিং। এখন সেই কাজটা দ্রুততার সাথে আমার সাধারণ মানে ধারণায় সেই জিনিসগুলো আসলে এখনো করতে হবে, কারণ পরিস্থিতি কিন্তু আমরা খুব ভালো অবস্থায় এখনো নেই। আমরা হয়তো মনে করছি হ্যাঁ একটা আছে যে ৩০টা উপজেলায় যেখানে প্রথম সংক্রমণ খুব ব্যাপকভাবে দেখা গিয়েছিল, সেখান থেকে কিন্তু কমে এসছে, এটা ঠিক আছে, কিন্তু যে ৩০টা উপজেলা এখন সারা বাংলাদেশ হয়ে গেছে। এবং আরেকটা উদ্বেগের বিষয় সেখানে আমি বলি, সেটা হচ্ছে সামনে কিন্তু ঈদ আছে এবং অনেক মানুষ ঈদে বাড়ি যাবে, এই বাচ্চাগুলো কিন্তু সেখানে যাবে, ছড়াবে। আমি জানি না এখানে জনস্বাস্থ্যবিদ আছেন, সেটা আমাদের কিন্তু মানে সেই জায়গায় কি সাবধানতা অবলম্বন করা উচিত সেটাও কিন্তু আমাদের এখন ভাবা উচিত। জি ফয়সাল ভাই, কি ভাবা উচিত সামনে ঈদ? ভাবার কথা তো সব ছোট ছোট এবং বেসিক জিনিস ভাবা উচিত। এই যে ঈদের মধ্যে গেলে পরে সুস্থ বাচ্চাগুলা গিয়ে ওই বাড়িতে হয়তো একটা অসুস্থ বাচ্চা, ঠিক ওই বাড়িতে না, এখানে অসুস্থ যাবে, দুরকমই থাকবে। তো মানে এইখানে যে মানুষ যেন সচেতন হয়, অসুস্থ আর সুস্থ এদেরকে যেন একত্রিত খেলতে না দেয় বা একত্রিত থাকতে না দেয়। ভিটামিন এর কথা বলছিল, ভিটামিন এর কথা মানে যে দেওয়া হচ্ছে কিনা এটার তথ্য কিন্তু খুব ভালো মতে পাওয়া যাচ্ছে না। খালি টিকা দিচ্ছে, আমরা ১,৮০,০০,০০০ অর্জন করে ফেলবো, কিন্তু ওই যে দূরবর্তী জায়গাতে টিকা পৌঁছাইলো কিনা, এবং স্বাস্থ্যকর্মী মানে হেলথ অ্যাসিস্ট্যান্টের কথা বলা হচ্ছে, হেলথ অ্যাসিস্ট্যান্টে 25% পোস্ট ভেকেন্ট আছে, মানে ওরা সব রিটায়ার করে গেছে। তার উপরে হেলথ অ্যাসিস্ট্যান্টদের সেই বেতনের সমস্যা গত বছর তো, যার জন্য তারা কাজই করে না, ২-৩ বার স্ট্রাইক করেছিল। তার সেই জায়গাতে এখনো কি অবস্থা আছে এটা নিয়ে কথা বলে না, কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট টিকা দেওয়ার জন্য খুবই আবশ্যক। ফিল্ডে হেলথ অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে, ওদেরকে সম্পৃক্ত করলে, ওদেরকে নিয়োগ করলে ভালো হইতো। ১২০০ মেডিকেল অফিসার আছে ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে, ওনাদেরকে নিয়োগ করলে কি হইতো? ওনাদেরকে যেখানে যেখানে ডাক্তার ঘাটতি আছে সেসব জায়গাতে ২ জন ডাক্তার পাঠিয়ে দিল, ২ জন ডাক্তারকে ২ মাসের জন্য পাঠিয়ে দিল। ইট কুড হ্যাভ বিন ডান। বলা হয় এই ধরনের ক্রাইসিসে ইট হ্যাজ টু বি এ হোল অফ দি গভর্নমেন্ট, গভর্নমেন্টের সব অঙ্গ প্রতিষ্ঠানগুলা এটার মধ্যে সম্পৃক্ত হবে। মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ মানে কালচার, এই সোশ্যাল ওয়েলফেয়ার, মানে হোল অফ দি গভর্নমেন্ট হ্যাজ টু ইনভলভ। মানে কেউ হয়তো গাড়ি দিয়ে সাহায্য করবে, কেউ হয়তো ওই যে প্রচার করা দিয়ে সাহায্য করবে, হয়নি। আমাদের দেশে এত বড় একটা দুর্যোগ যাচ্ছে কিন্তু এই ধরনের কোনো কিছু হয় নাই। তো আমাদেরকে ওই এখন যা বললেন আপনি যে আমাদের কি করা উচিত, আমাদেরকে ওই ড্রয়িং বোর্ডে ফেরত গিয়ে আমাদেরকে দেখা উচিত যে কোথায় আমাদের ঘাটতি আছে, কোথায় আমাদের এই সচেতনতার যে ঘাটতিটা, এটা তো আর মানে দিনক্ষণ লাগে না, কালকে থেকেই যদি আমরা শুরু করতে পারি সেটা সমস্যা কি। জি ধন্যবাদ আবু জামিল ফয়সাল। পার্থ শঙ্করের কাছে শেষ ১ মিনিট। সামগ্রিকভাবে আসলে আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, ১-২ মিনিট আপনি যদি একটু মূল্যায়ন করেন। না, এখন পরিস্থিতিটা যেটা আপনি শুরুতে আলোচনার সূত্র ধরে দিলেন সেটা হচ্ছে যে আমরা আসলে খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি, কিন্তু সেটা আমাদের নীতি নির্ধারকেরা মানে উপলব্ধি করছেন কিনা, আমরা এখান থেকে কথাবার্তা বলছি, অনেকে বলছেন, ফয়সাল ভাইরা বলছেন, সেটা তাদের কানে পৌঁছচ্ছে কিনা সেটা হচ্ছে বিষয়। আর এতগুলো মানুষকে আমরা মানে এতগুলো পরিবার, এতগুলো শিশুর জীবন চলে গেল, সেগুলো আমরা ফেরত দিতে পারবো না। আর কিন্তু যে মানে আগামীতে যে শিশুটা আক্রান্ত হবে, মানে কেউ যাতে না হয় সেই পরিস্থিতিটা তৈরি করা,
এটা কিন্তু সরকারের মানে দায়িত্ব। আমি অনেক মানে এই যে এর মধ্যেও কেউ কিন্তু ডাকেনি। কিন্তু কিছু, কিছু চিকিৎসক আছেন তারা কিন্তু নিজে উদ্যোগী হয়ে নানা রকম প্রশিক্ষণের কাজ করছেন। আমি জানি দেশের অনেক বড়, বড় চিকিৎসক, শিশুরোগ বিশেষজ্ঞ তারা এই কাজগুলো করছেন। ডক্টর ফেরদৌসী কাদরীর কথা বলতে পারি। উনি কিন্তু অনেক কিছু দেখছেন। মানে অনেক তার প্রতিষ্ঠান থেকে দেখছেন। আমি একজনের শুধু নাম বললাম, এরকম অনেকেই আছেন। তো সেই মানুষগুলোকে তারা নিজেদের তাগিদেই কিন্তু এই কাজগুলো করছেন। আমাদের সোসাইটির ভেতরে কিন্তু এই যে সংঘবদ্ধতা, মানুষের ভালোর জন্য কাজ করার একটা মানসিকতা তৈরি হয়ে আছে। সেটা হচ্ছে সরকারকে এই লিডটা নিতে হয়। সেটা আমার কাছে মনে হচ্ছে মিসিং। ফয়সাল ভাই, আপনার কি মনে হচ্ছে? আসলে সরকার সবাইকে নিয়ে কাজ করাটা করে নাই এবং করারও চিন্তা করতেছে না। না, সেটা এই সরকার না, আমাদের তো মানে সবসময় তাই নাকি? সবসময় তাই হচ্ছে। তো সেইখানে আমাদেরকে অবশ্যই মানে সবাই মিলে এইটা মানে এটার মোকাবিলা করার জন্য চেষ্টা করতে হবে। এখনো সময় যায়নি, এখনো সময় আছে যে ভবিষ্যতে তো এই আগামী এক সপ্তাহ যে ঈদ আসতেছে, ওর মধ্যে যে কি অবস্থা হবে এটা চিন্তাটা আমরা এখনই করা উচিত। আর জনসচেতনতা বাড়ানোর মানে সর্বাত্মক চেষ্টা করা উচিত এবং মানুষই পারবে তার নিজের সন্তানকে রক্ষা করতে। যে ফয়সাল ভাই, যে একটা আমাদের বাংলাদেশের সামগ্রিক চিকিৎসা ক্ষেত্রে একটা কথা বলা হয় যে অর্ধেকের বেশি মানুষ বেসরকারি খাতে চিকিৎসা নিচ্ছে। তো আমাদের সামগ্রিক সব আলোচনায়, সরকারের নীতি নির্ধারণ, গণমাধ্যম, কোথাও এই কথাটি তেমন ভাবে আসছে না যে বেসরকারি বড় বড় হাসপাতাল, বড় বড় চিকিৎসা কেন্দ্র তা বাইরে থেকে যাচ্ছে। তো বেসরকারি হাসপাতালের তো কিছু সামাজিক দায়বদ্ধতা আছে এবং ওদের যেটা লাইসেন্সের চুক্তিতেও আছে ১০ ভাগ মানুষকে ফ্রি চিকিৎসা দেবে, কিন্তু বাস্তবতা কি, সেখানে কি নজর দেওয়া দরকার ফয়সাল? অবশ্যই আমি তো প্রথমেই বলছি আপনাকে যে প্রাইভেট সেক্টরকে, বেসরকারি সেক্টরকে ইনভলভ করানো আবশ্যক ছিল, কিন্তু করা হয়নি। এখন কি করা দরকার? এখন অবশ্যই করে আনা উচিত। মানে দিন শেষ হয়নি, মানে আমাদের তো যুদ্ধ শেষ হয়নি। অ্যাজ সাচ প্রাইভেট সেক্টরকে ইনভলভ করলে, জেনারেল প্র্যাকটিশনারদের ইনভলভ করলে, সোশ্যাল মানে কাজের যারা করে, অনেক এনজিও আছে, অনেক সিভিল সোসাইটি আছে, তারা কাজ করে, তাদেরকে ইনভলভ করা এবং সবচেয়ে বেশি হলো যে জনসচেতনতা এবং নিজের বাচ্চাকে নিজে রক্ষা কেমনে করবে এইটা প্রথম বেশি করে বলতে শুরু করা উচিত। এই তো আসলে সামগ্রিকভাবে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ পার্থ শঙ্কর, ধন্যবাদ আবু জামিল ফয়সাল। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে যে আলাপটি শুনলেন তার সারমর্মটা দাঁড়াচ্ছে যে সচেতনতার একটা বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। সরকারের পরিকল্পনার মধ্যে, সরকারের ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে একটি ঘাটতি রয়ে গেছে এবং বিভিন্ন সেক্টরের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়ে গেছে। বেসরকারি খাত একেবারে দূরে রয়ে গেছে। আবু জামিল ফয়সাল যেমন বলছিলেন, প্রচারের ক্ষেত্রে খুব জোর দিতে হবে। সেক্ষেত্রে একেবারে যে চরাঞ্চল, মাঠ পর্যায়ে, গ্রামাঞ্চলে যেখানে কাজ করা হচ্ছে সেখানে সব মানুষ জানতেও পারছে না টিকা দেওয়া হচ্ছে। তো যেটি পূর্ববর্তী কোনো সময়ে হয়নি। যেহেতু টিকার ক্ষেত্রে, ইপিআই টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশের খুবই খ্যাতি আছে যে আমরা মোর দেন 90% এটা অর্জন করতে পারি। তো সময় আসলে চলে যায়নি। এই বাস্তবতায় সামনে আমাদের ঈদুল আজহা আসছে। সেখানে ঢাকা শহর থেকে ১-১.৫ কোটি বা আরো বেশি মানুষ ঢাকার বাইরে যাবে। তাহলে ঢাকা এবং ঢাকার বাইরের এই ২ মানুষের শিশুদের মধ্যে আদান-প্রদান হবে, দেখা হবে। এখানে এই রোগটি আরো বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আমরা চাই না একটি শিশুর মৃত্যু হোক, কিন্তু ইতিমধ্যেই প্রায় ৫০০ শিশুর মৃত্যু হয়েছে। পার্থ শঙ্কর যেমনটি বলছিলেন, এশিয়ার আশপাশের, আমাদের আশপাশের অন্য দেশগুলোতে এ সংখ্যা একেবারেই নগণ্য। সেখানে ইতিমধ্যেই এটি একটি জনস্বাস্থ্য ঝুঁকিতে রূপান্তর হয়েছে। তো সরকারের সচেতনতা দরকার। আমাদের আলোচকরা যেমনটি বলছিলেন, সবাইকে একসাথে কাজ করতে হবে, বাট লিড, এটি নেতৃত্বটি সরকারকে নিতে হবে। সরকারের সেই উদারতা, সরকারের সেই উদ্যোগ আমরা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।